আসসালামু আলাইকুম, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অসীম রহমতে তোমরা ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অসীম কৃপায় ভালো এবং সুস্থ আছি। সপ্তাহ ঘুরে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে টপিকগুলো একটু তোমাদের সামনে হাইলাইট করার আগে আগের যে ক্লাসগুলো আমরা করেছি এগুলো থেকে আমি একটু রিক্যাপ করতে চাই। আমরা ইংরেজি অলরেডি 3টা ক্লাস পেয়েছি, এটা 4র্থ ক্লাস। প্রথম ক্লাসে আমি একটা সিন কম্প্রিহেনশন নিয়ে তোমাদের সামনে ডিসকাস করেছিলাম। দ্বিতীয় ক্লাসে অন্য একজন টিচার আনসিন কম্প্রিহেনশন নিয়ে ডিসকাস করেছিলেন এবং আরও একটি ক্লাসে আমাদের সম্মানিত একজন টিচার তোমাদের সামনে রিঅ্যারেঞ্জ, ফর্ম এবং বিবিধ বিষয় নিয়ে ডিসকাস করেছিলেন। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা অন্যতম গুরুত্বপূর্ণ আইটেম, ইংলিশ গ্রামারের একটা আইটেম নিয়ে। এই ইংলিশ গ্রামার আইটেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই, কারণ ইংরেজিটাকে ভালোভাবে করার জন্য, বোঝার জন্য আমরা যদি গ্রামারটা ভালোভাবে না পড়ি, না বুঝি, তাহলে কখনো আমরা প্রপারলি বা পারফেক্টলি ইংরেজি শিখতে পারবো না। তো কথা না বাড়িয়ে আমি মূল ডিসকাশনে যাচ্ছি। আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে যে সিলেবাসটা তোমাদের জন্য দেওয়া হয়েছে, ওখানে ইংলিশ গ্রামারে 3য় শ্রেণীর জন্য 7টা টপিক সেট করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু এগুলো পড়ছি, দেখো। ল্যাঙ্গুয়েজ, গ্রামার, লেটার অ্যান্ড অ্যালফাবেট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, ওয়ার্ড অ্যান্ড সিলেবল, সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো আজকের এই অনলাইন ক্লাসের যে পরিসর, সে পরিসরে হয়তো আমি সবগুলো আইটেম ডিসকাস করতে পারবো না। আবার ক্লাস সংখ্যাও সীমিত হওয়ায় আমাদেরকে একটা ক্লাসে তোমাদের জন্য অনেক পড়া চাপিয়ে দিতে হয় বাধ্য হয়ে। তবে আমি তোমাদেরকে পরামর্শ দিব, সপ্তাহ ঘুরে একটা ক্লাস, একটা বিষয়ের ক্লাস যখন তোমাদের সামনে আসে বা একজন টিচার যখন তোমাদের সামনে সেই বিষয়ের উপর ক্লাস নেন, টিচার যে বিষয় তোমাদের সামনে ডিসকাস করেন বা তোমাদেরকে যে পড়াগুলো শেখানোর, বোঝানোর চেষ্টা করেন, তোমরা অবশ্যই সেটা বাসায় বসে পুরো সপ্তাহ জুড়ে সেগুলো ভালোভাবে স্টাডি করার চেষ্টা করবা। তবেই তোমাদের এক্সাম প্রিপারেশন বলো বা ফিউচারের প্রিপারেশন বলো, অবশ্যই সেটা ভালো হবে। আর পরীক্ষা যেহেতু এখানে এই কম্পালসারি একটা বিষয় নয়, আমাদের সামনে প্রচুর সময় আছে। আমরা স্টেপ বাই স্টেপ একটা ক্লাস থেকে অন্য ক্লাসে আরও একটা হায়ার লেভেলে যাব এবং হায়ার লেভেলে যেতে গেলে আমাদেরকে অবশ্যই এই এলিমেন্টারি লেভেলে এই টপিকগুলো শিখেই উপরে লেভেলে যেতে হবে। সেক্ষেত্রে পরীক্ষা হোক বা না হোক, স্কুলে ক্যাম্পাসে ক্লাস চালু হোক বা না হোক, তোমাদের এই বয়সে তোমাদের যে কারিকুলাম সরকারের পক্ষ থেকে সেট করা আছে সেটা অবশ্যই তোমাদেরকে আদায় করে নিতে হবে। না হয় ভবিষ্যতের যে কম্পিটিশন বা যে চাহিদা, সেটার সাথে তোমরা কখনো খাপ খাইয়ে নিতে পারবে না। তো আমি আজকের এই ক্লাসে ল্যাঙ্গুয়েজ, গ্রামার, লেটার অ্যান্ড অ্যালফাবেট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, ওয়ার্ড অ্যান্ড সিলেবল, এই 5টা বিষয় নিয়ে ডিসকাস করব 1 by 1। আর সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এই 2টা টপিক আমি আরেকটা ক্লাসের সুযোগ পেলে পরে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে ডিসকাস করার চেষ্টা করব। তো আমি এখন মূল ডিসকাশনে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই ডিসকাস করব ল্যাঙ্গুয়েজ নিয়ে। ল্যাঙ্গুয়েজ শব্দের আবিধানিক অর্থ হলো ভাষা। আমরা শুরুতেই আগে একটু সংজ্ঞাটা জানার চেষ্টা করি। মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, অপরের কাছে বোধগম্য সাউন্ড বা ধ্বনি সমষ্টিকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। দেখো, এই সংজ্ঞা থেকে বেশ কয়েকটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার। এটা হলো এই মনের ভাব প্রকাশ করা। দেখো, মনের ভাব প্রকাশ করা, বাকযন্ত্র, অপরের কাছে বোধগম্য
আর ধ্বনি সমষ্টি। ঠিক আছে, এই সংজ্ঞা থেকে এই 4টা বিষয় যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে অবশ্যই ভাষা বা ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে ক্লিয়ার হবে। পৃথিবীর সৃষ্টির একদম শুরুতে যখন মানুষ কথা বলতে পারত না, ঠিক আছে, এই ধ্বনি সমষ্টির অভাবে, তখনও কি মানুষ তার মনের ভাবকে অপরের কাছে প্রকাশ করতো না? করত। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির একদম শুরুতে মানুষ যেভাবে তার মনের ভাব অন্যজনের কাছে প্রকাশ করত, সেটা ক্রমবিবর্তনের ধারায় এবং আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টায়, মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ভাষাটা আজকে এই রূপ লাভ করেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মনের ভাব প্রকাশ করাটা। ঠিক আছে, কারণ সমাজে বাস করতে গেলে, পৃথিবীতে বাস করতে গেলে অবশ্যই আমাদের পরস্পরের প্রয়োজনে একজনের ভাব অন্যজনের কাছে অবশ্যই প্রকাশ করতে হবে, শেয়ার করতে হবে। এবং সেই ভাব প্রকাশ করার জন্য আমরা যে ধ্বনি সমষ্টিগুলো ব্যবহার করি সেটা আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরের কাছে বোধগম্য। অপরের কাছে বোধগম্য বলতে আমি যে ভাবটা প্রকাশ করছি এটা অন্য কেউ বুঝতে পারছে কি না। কারণ আমি তোমার কাছে একটা ভাব প্রকাশের চেষ্টা করছি, এখন তুমি যদি আমার কথাটা বুঝতে না পারো, যে কথাটা আমি তোমাকে আমার মুখের ভাষা দিয়ে বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা বিভিন্ন সিম্বল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে এটাকে আমি ভাষা বলতে পারি না। তাহলে আমরা মনের ভাব প্রকাশের জন্য আমাদের বাকযন্ত্রের সাহায্যে, এবং সেটা যাতে অপরের কাছে বোধগম্য হয়, অপররা যাতে বুঝতে পারে, সেজন্য আমরা যে ধ্বনি সমষ্টিগুলো আমরা উচ্চারণ করে থাকি সেগুলোকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। পৃথিবীতে প্রায় 6000-7000 ভাষা চালু আছে। যদিও বা এতগুলো ভাষা কীভাবে আসলে, এটা একটা মনের মধ্যে প্রশ্নের উঠে দিতে পারে। আসলে পৃথিবীতে প্রায় 200-এরও বেশি দেশে তোমার এই অঞ্চলভিত্তিক, এলাকাভিত্তিক ভাষা প্রচলন আছে। যেমন দেখো আমাদের বাংলাদেশেই অনেকগুলো ভাষার প্রচলন রয়েছে, এবং আবার এগুলো সবগুলো স্বীকৃত ভাষা নয়। তবে সব মিলিয়ে সব ভাষাকে যদি আমরা সংখ্যা হিসাব করি তাহলে কমপক্ষে 6000-7000 ভাষা পৃথিবীতে পাওয়া যাবে। এখন পৃথিবীতে মানুষরা যে ভাষায় কথা বলে তার মধ্যে সবচেয়ে বেশি কথা বলে চাইনিজ ভাষায়। সবচেয়ে বেশি মানুষ কথা বলে চাইনিজ ভাষায়। এরপর তোমার স্প্যানিশ ভাষায় কথা বলে, তারপরে ইংলিশ। যদিও বা ইংলিশটা ইন্টারন্যাশনাল ভাষা, যদি আমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করি তাহলে ইংলিশটা নাম্বার 1-এ থাকবে। তবে মুখের ভাষা হিসেবে এবং পৃথিবীতে ভাষাভাষী মানুষের সংখ্যা হিসাব করলে চাইনিজটা 1 নম্বরে থাকবে। ঠিক আছে, আর ইংলিশের পরে হিন্দির অবস্থান, এবং 5 নম্বরে আমাদের প্রিয় বাংলা ভাষার অবস্থান। অর্থাৎ সারা পৃথিবীতে যতগুলো ভাষা আছে এবং যতগুলো মানুষ ভাষায় কথা বলে তার মধ্যে বাংলার অবস্থান হলো 5ম। যদিও বা বাংলাকে আমরা অলরেডি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছি, কারণ পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা যে ভাষার জন্য বাঙালি জাতি যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তোমরা এটা সবাই জানো, এবং পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে এই ভাষার মর্যাদা আমরা ছিনিয়ে এনেছিলাম। এখন ইংলিশ গ্রামারে যে টপিকগুলো আছে এবং এই একটার পর একটা টপিক যেগুলো আসবে, এগুলো সবগুলো কিন্তু এই ল্যাঙ্গুয়েজের প্রয়োজনে সৃষ্ট। আমি যে মনোভাব প্রকাশ করব, এটাকে যথাযথভাবে প্রকাশ করার জন্য, মিনিংফুল করার জন্য, এবং এটাকে পুরোপুরি শুদ্ধ এবং অর্থবোধক করার জন্য যতগুলো গ্রামার সৃষ্টি হয়েছে, এই সবগুলোর মূল হলো এই ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আশা করি তোমরা ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, এবার আমরা ডিসকাস করব গ্রামার নিয়ে। একটু আগে আমি বললাম ল্যাঙ্গুয়েজ নিয়ে। এই গ্রামারটা ওই ল্যাঙ্গুয়েজের কারণেই সৃষ্ট। অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজের কথা বললাম, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কিভাবে অপরের কাছে মিনিংফুল করতে পারি, কিভাবে যথাযথভাবে প্রকাশ করতে পারি, কিভাবে শুদ্ধভাবে প্রকাশ করতে পারি, এবং অর্থাৎ এই ভাষাটাকে অপরের কাছে পুরোপুরি অর্থবোধক করার জন্য এই গ্রামারকে সৃষ্টি করা হয়েছে।
গ্রামার এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার ল্যাঙ্গুয়েজটা আগে সৃষ্টি, ঠিক আছে? ওই ল্যাঙ্গুয়েজের কারণে গ্রামারের সৃষ্টি। তবে গ্রামার নিয়ন্ত্রণ করে ল্যাঙ্গুয়েজকে, ল্যাঙ্গুয়েজ গ্রামারকে নিয়ন্ত্রণ করে না। কথা বোঝাতে পেরেছি? অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা আগে সৃষ্টি, গ্রামারটা পরে, কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে নিয়ন্ত্রণ করে কে? গ্রামার। এখন গ্রামারটা কি আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে গ্রামার বলে। যেমন ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার। পৃথিবীর যতগুলো ভাষা আছে সবগুলো ভাষা একটা একটা গ্রামার আছে। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের বাংলারও একটা গ্রামার আছে। আমাদের বাংলা গ্রামার আছে বলেই বাংলা ভাষায় আমরা মনের ভাবটা একজন অন্যজনের সাথে যথাযথভাবে প্রকাশ করতে পারি। যদি এই গ্রামারের অস্তিত্ব না থাকতো তাহলে ভাষা কখনো অপরের কাছে এটা অর্থবোধক বা ভাব প্রকাশক হতে পারত না। তো এখানে দেখো, যে পুস্তক পাঠ করলে, এখানে একটা পুস্তকের কথা বলা আছে বা বইয়ের কথা বলা আছে। এই পুস্তকটা হলো তোমার মূল গ্রামারটা। ইংলিশ গ্রামার শেখার জন্য তোমার ইংলিশ গ্রামার পড়তে হবে, বাংলা বোঝার জন্য বাংলা গ্রামার পড়তে হবে। আবার ভারতে যারা হিন্দি ভাষাভাষী মানুষ আছেন তারা তাদের হিন্দিটাকে যথাযথভাবে শেখার জন্য হিন্দি গ্রামার ব্যবহার করে থাকে। এভাবে পৃথিবীতে যতগুলো ভাষা আছে সবগুলো ভাষারই একটা একটা করে গ্রামার আছে। যেহেতু আমাদের এই আজকের ক্লাস টপিকটা ইংলিশ গ্রামার নিয়ে, সেজন্য আমরা ইংলিশ গ্রামারের উপর জোর দিচ্ছি এবং পরে যে আইটেমগুলো আমরা একটু পরে ডিসকাস করব এগুলো সব ইংলিশ গ্রামারেরই ইনক্লুডেড, ঠিক আছে? আশা করি গ্রামারটা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ডিসকাস করব লেটার অ্যান্ড অ্যালফাবেট নিয়ে। আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম মানুষ তার নিজের প্রয়োজনে তার মনের যে ভাব সেটা অন্যের সাথে শেয়ার করার চেষ্টা করে, প্রকাশ করার চেষ্টা করে, এবং এই মনের ভাব প্রকাশ করার প্রয়োজনেই আসলে ভাষার সৃষ্টি। এবং এখন একটা ভাষাকে গঠন করতে গেলে অবশ্যই কিছু ধ্বনি সমষ্টির প্রয়োজন হবে। আবার সেই ধ্বনি সমষ্টিগুলোকে আমরা লিখিত আকারে প্রকাশ করার জন্য অবশ্যই কিছু চিহ্নের প্রয়োজন আছে। আর এই চিহ্নগুলোই হলো লেটার বা বর্ণ। দেখো, আমরা একটু সংজ্ঞাটা জানার চেষ্টা করি। ভাষাকে লেখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে লেটার বা বর্ণ বলে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো ভাষা আছে সবগুলো ভাষারই কিছু লেটার বা বর্ণ রয়েছে। যেমন ইংলিশে আমরা এ, সি, এম, ও, ভি 5টা উদাহরণ দিলাম, যদিও বা ইংলিশের 26টি লেটার রয়েছে। বাংলাতে তোমার ক, গ, ম, দ, আমি 4টা উদাহরণ এখানে দিয়েছি। বাংলায় 50টা বর্ণ রয়েছে এবং এই 50টা বর্ণ দিয়ে আমরা বাংলা ভাষাকে আমরা লেখার চেষ্টা করি। দেখো, এখন যে লেটার বা বর্ণগুলো রয়েছে এগুলো সবগুলোকে যদি আমরা একত্রিত করার চেষ্টা করি, সবগুলোকে একত্রে আমরা অ্যালফাবেট বা বর্ণমালা বলবো। অর্থাৎ এটা একটা কালেকটিভ রূপ, যতগুলো একটা ভাষার মধ্যে যতগুলো বর্ণ থাকবে সবগুলোকে আমরা একত্রে বর্ণমালা বলি। বাংলা ভাষায় যতগুলো বর্ণ আছে এগুলো সবগুলোকে আমরা বাংলা বর্ণমালা বলবো। হিন্দিতে যতগুলো বর্ণ আছে এগুলোকে সবগুলোকে একত্রে আমরা হিন্দি বর্ণমালা বলি। আর ইংলিশে যে মোট 26টি লেটার আছে এগুলোকে আমরা একত্রে ইংলিশ অ্যালফাবেট বলি। আবার এই অ্যালফাবেটকে বা ইংলিশ লেটারগুলোকে আমরা প্রথমত দুভাগে ভাগ করতে পারি, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। যদিও বা এই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের ব্যবহার পৃথিবীতে খুব কম ভাষায় রয়েছে এবং ইংরেজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আছে কি না আসলে আমার ঠিক জানা নেই। বাংলা ভাষা তো নেই, তোমরা জানো বাংলাতে ক্যাপিটাল লেটার স্মল লেটার বলতে কোনো আলাদা লেটারের ক্লাসিফিকেশন নাই, এটা শুধু ইংলিশে রয়েছে। এবং এটা আমরা যখন ইংরেজিকে যখন লেখার চেষ্টা করি গ্রামাটিক্যাল রুলসগুলো মেনটেন করে এই ক্যাপিটাল লেটার স্মল লেটার আমাদেরকে ব্যবহার করতে হয়। লেটারকে আমরা আরও দুভাগে ভাগ করতে পারি, এগুলো হলো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এগুলো আমি ডিসকাশনে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ডিসকাস করব ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট নিয়ে। আমরা একটু আগে লেটার সম্পর্কে জানলাম। এই লেটারকে
প্রথমত আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এই দুভাগে ভাগ করেছিলাম, এবং এই লেটারকে আমরা আরও দুভাগে ভাগ করতে পারি এটা উচ্চারণ অনুসারে। সেগুলো হলো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এটাকে ইংলিশরা তোমার কনসোনেন্ট, আবার আমেরিকানরা তোমার কনসোনেন্ট বলে থাকে। আমরা আমাদের এখানে ব্রিটিশদের উচ্চারণ আসলে একটু প্রাধান্য বেশি পাই বলে এটাকে আমরা কনসোনেন্ট বলি। তো আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি ভাওয়েল এবং কনসোনেন্ট কি। যেসব ইংরেজি লেটার উচ্চারণে অন্য কোনো লেটারের সাহায্য প্রয়োজন হয় না তাদেরকে ভাওয়েল বলে। আমি একই সাথে কনসোনেন্ট একটু বলে ফেলতেছি আমাদের বোঝার সুবিধার্থে। আর যেসব ইংরেজি লেটার ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো আমরা যে লেটারগুলো উচ্চারণ করে থাকি এগুলো কিসের সাহায্যে উচ্চারণ করি? অর্থাৎ আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ, কোন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা লেটারগুলো উচ্চারণ করে থাকি? এটা কি তোমার এই চিন্তাটা কি কখনো তোমাদের মাথার মধ্যে এসেছে? আমরা যদি বি এর উচ্চারণ করতে চাই বা বাংলা বর্ণ ক, গ এভাবে যদি কখনো বর্ণ উচ্চারণ করতে চাই, এগুলোর জন্য নিশ্চয়ই এই আমাদের মাথার নিচের অর্থাৎ শরীরের নিচের কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় না। আমরা একদম শুরু ডিসকাশনে বলেছিলাম মনে বা প্রকাশ করার জন্য আমাদের বাকযন্ত্রের প্রয়োজন হয়। এখন এই বাকযন্ত্রের অংশগুলো কি কি? বাকযন্ত্রের অংশের মধ্যে অর্থাৎ লেটারগুলো উচ্চারণ করার জন্য কোন কোন পার্টসটা আমরা ইউজ করে থাকি? তো এই লেটারগুলো আমরা উচ্চারণ করার জন্য আমাদের ঠোঁটের সাহায্য প্রয়োজন হয়, জিহ্বার সাহায্য প্রয়োজন হয়, তালুর সাহায্য প্রয়োজন হয়, কণ্ঠনালীর সাহায্যের প্রয়োজন হয়। এভাবে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যের প্রয়োজন হয়। তো ইংলিশ লেটারগুলো উচ্চারণ করতে গেলে আমরা তো জানি ইংলিশ লেটার 26টা, ঠিক আছে? এখানে কয়েকটা লেটার আছে যেগুলো উচ্চারণ করার সময় তোমার শরীরের কোনো অঙ্গকে, তোমার শরীরের কোনো পার্টসকে টাচ করবে না। ক্লিয়ার? অর্থাৎ আমরা যে কথাগুলো বলি তখন আমাদের ফুসফুস থেকে বাতাস নিঃসরণ হয় না, এই বাতাস নিঃসরণ হবে না, ঠিক আছে? এরকম লেটার আছে 5টা। কয়টা? 5টা। এ, ই, আই, ও, ইউ। এই, ই, আই, ও, ইউ। দেখো তোমরা একটু নিজে নিজে উচ্চারণ করার চেষ্টা করো দেখি। এই, ই, আই, ও, ইউ। দেখো এই 5টা লেটার উচ্চারণ করতে গেলে তোমার ঠোঁট, তালু, জিহ্বা অর্থাৎ আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা নিঃসরণ হচ্ছে এটাও কি কোথাও আটকে গেছে বলে মনে হয়? কোথাও কি বাধাগ্রস্ত হয়েছে বলে মনে হয়? আশা করি উত্তরটা না। অর্থাৎ এই লেটারগুলো উচ্চারণ করতে গেলে আমার অন্য কোনো লেটারের সাহায্যের প্রয়োজন হয় না, এবং এগুলোকে আমরা ভাওয়েল বলে থাকি। ভাওয়েলের সংখ্যা 5টা। আমি আবারও বলছি, এই, ই, আই, ও এবং ইউ। পক্ষান্তরে কনসোনেন্টে 21টা লেটার রয়েছে। যেহেতু 26টা লেটারের মধ্যে 5টা ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট। এই কনসোনেন্টগুলো উচ্চারণ করতে গেলে তোমার ফুসফুস তাড়িত যে বাতাস এটা অবশ্যই তোমার বাইরে আসার আগে, বাইরে ডেলিভারির আগে অবশ্যই কোথাও না কোথাও বাধাগ্রস্ত হবে, বাতাসটা আটকে যাবে এবং তোমার শরীরে কোনো না কোনো পার্টস তোমাকে টাচ করতে হবে, হয় তালু, না হয় জিহ্বা, না হয় ঠোঁট, কোথাও না কোথাও টাচ করতে হবে। এবং টাচ করার ফলে আমার এই ফুসফুস তাড়িত বাতাসটা কি হয়? বাধাগ্রস্ত হয়। দেখো বি, বি, আমি যখন বি এর উচ্চারণ করি, দেখো বি, বিতে আমার 2 ঠোঁট কি লেগে যায়। তার মানে 2 ঠোঁট যখন লাগে তখন আমার ফুসফুস থেকে যে বাতাসটা আসছে সেটা এখানে বাধাগ্রস্ত হলো, ঠিক আছে? কিন্তু এই বিটাকে তোমার উচ্চারণ করতে গেলে বি এর সাথে আরেকটা লেটারের সাহায্য প্রয়োজন হচ্ছে, এটা হলো ই। এটা হলো ই। দেখো বি, বি, বি শেষে, বি এর শেষে কি আছে? ই। ইটা হচ্ছে ভাওয়েল। তাহলে এই ভাওয়েলের সাহায্য ছাড়া বিটা উচ্চারিত হতে পারছে না,
এবং উচ্চারিত হতে পারছে না বলে এগুলোকে আমরা কনসোনেন্ট বলে থাকি। এভাবে 21টা লেটার রয়েছে, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। দেখো এই 21টা লেটার তোমরা নিজেরা একটু চেষ্টা করবা, যখন উচ্চারণ করবা দেখবা যে কি অবশ্যই এই লেটারগুলো উচ্চারণ করতে গেলে তোমার বাকযন্ত্রে যে সমস্ত পার্টস রয়েছে অবশ্যই কোনো না কোনো পার্টস টাচ করবে এবং তোমার বাতাসটা আটকে যাচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, এবং পরে ভাওয়েলের সাহায্য নিয়ে এটা আমরা যথাযথভাবে উচ্চারণ করে থাকি, সেজন্য এগুলোকে আমরা কনসোনেন্ট বলি। তাহলে মূল পার্থক্যটা হলো এই ভাওয়েলটা নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য লেটারের সাহায্য লাগে না, কিন্তু কনসোনেন্ট উচ্চারিত হতে গেলে ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয়। তবে এই ভাওয়েলের মধ্যে দুটা লেটার রয়েছে, ডাব্লিউ এবং ওয়াই। এই দুটা লেটারের তোমার আচরণ হলো, এটা ইংলিশ ওয়ার্ডে মাঝে মধ্যে তোমার ভাওয়েলের কাজ করে থাকে, আবার মাঝে মধ্যে কনসোনেন্টের কাজ করে থাকে। আর তাদের এই দ্বৈত আচরণের কারণে এগুলোকে সেমি ভাওয়েল বলা হয়, অর্থাৎ অর্ধেক ভাওয়েল, অর্ধ স্বরবর্ণ। দেখো এই যেমন আমি এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, নাও, ডেই, নাও, ডেই। এই শব্দগুলোতে ডাব্লিউ এবং ওয়াইয়ের উচ্চারণটা একটাতে তোমার এই ভাওয়েলের মতো আর অন্যটাতে কনসোনেন্টের মতো। তাহলে এই ডাব্লিউ এবং ওয়াই এই দুটা তোমার কখনো ভাওয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো উচ্চারণ করে বলে এই দুটাকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। আশা করি তোমরা ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যাপারটা বুঝতে পেরেছো। তবে একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, এটা তোমার মনে রাখার চেষ্টা করবে, ইংলিশে তোমার ভাওয়েল সাউন্ড ছাড়া কোনো শব্দ গঠন হতে পারে না। ইংলিশে যত হাজার ওয়ার্ড রয়েছে এমন কোনো ওয়ার্ড দেখাতে পারবে না যেখানে ভাওয়েল সাউন্ড নাই, ঠিক আছে? ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠন হতে পারে, তবে ভাওয়েল সাউন্ড ছাড়া ওয়ার্ড উচ্চারিত হতে গঠন হতে পারে না। তুমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। দেখো এখানে স্কাই, ঠিক আছে? এই শব্দের মধ্যে তিনটা লেটার রয়েছে, এস, কে এবং ওয়াই, এস, কে এবং ওয়াই। এখানে কোনো ভাওয়েল আছে? নাই। তাহলে ভাওয়েল ছাড়াও ইংলিশ ওয়ার্ড গঠন হতে পারে, তবে সেটা খুবই রেয়ার, খুবই বিরল, অল্প কয়েকটা রয়েছে। তবে এখানে ওয়াইটা হলো যে কি তোমার সেমি ভাওয়েল, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে একটু আগে বললাম যে সেমি ভাওয়েলের কথা, এটা কখনো ভাওয়েলের কাজ করবে, কখনো কনসোনেন্টের কাজ করবে। এই শব্দের মধ্যেও ঠিক তেমনি এই ওয়াইটা এখানে ভাওয়েলের কাজ করছে, এটাকে আমরা বলবো ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? তাহলে ভাওয়েল সাউন্ড ছাড়া কখনো ইংলিশ লেটার গঠন হতে পারে না। আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, দেখো একটু লম্বা, RHYTHM, রিদম অর্থ ছন্দ। দেখো এটা এই মোস্ট প্রবাবলি এটা ইংলিশের মধ্যে সবচেয়ে লংগেস্ট ওয়ার্ড ভাওয়েল ছাড়া, অর্থাৎ এই ওয়ার্ডের মধ্যে কোনো একটা ভাওয়েলও নেই। দেখো RHYTHM, যদিও বা এখানে ওয়াই রয়েছে, এই ওয়াইটা হলো সেমি ভাওয়েল এবং এটা সেমি ভাওয়েল হয়ে তোমার এখানে মূল ওয়ার্ডের মধ্যে ভাওয়েলের কাজ করছে বলে এটাকে আমরা সেমি ভাওয়েল বলি। এবং এই ওয়াইটা যদি না থাকতো এখানে, তাহলে এই ওয়ার্ডটাই আমরা উচ্চারণ করতে পারতাম না। আশা করি তোমার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অর্থাৎ এই যতগুলো লেটার আছে কখনো ভাওয়েল সাউন্ড ছাড়া গঠন হতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের আলোচনার বিষয় ওয়ার্ড, যেটাকে আমরা বাংলা শব্দ বলে থাকি। প্রথমে একটু ওয়ার্ডের সংজ্ঞাটা জানার চেষ্টা করি। দেখো, এক বা একাধিক লেটার মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এক বা একাধিক লেটার মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন আমরা সেটাকে শব্দ বলি। অর্থাৎ শব্দ গঠনের জন্য তোমার লেটার একটাও হতে পারে, দুটা হতে পারে, 5টা 10টা বেশি হতে পারে, সমস্যা নাই। যেমন দেখো এখানে একটা লেটারওয়ালা শব্দ আই, আমরা জানি আই অর্থ আমি, এই অর্থ একটি, তারপর বুক, টেবল, ঠিক আছে? অর্থাৎ
শব্দ গঠনের জন্য লেটারের সংখ্যার কোনো বাধ্যবাধকতা নাই, তবে তোমার এক বা একাধিক লেটার শুধু একত্রিত হলেই কখনো কোনো ওয়ার্ড গঠন হবে এমন কোনো কথা নেই। তার মানে হচ্ছে যে একটা ওয়ার্ড গঠন করতে গেলে যখন আমরা লেটারগুলো ইউজ করব তখন মূল শর্তটা হলো সেটাকে অর্থবোধক হতে হবে, অর্থ প্রকাশ করতে হবে। দেখো আমি বললাম যে কি কোনো অর্থ প্রকাশ করলে, অর্থাৎ আমরা যদি কয়েকটা লেটার একত্রিত করার পর যদি সেটা কোনো অর্থ প্রকাশ না করে সেটাকে আমরা শব্দ বলতে পারি না। দেখো এখানে বুক এবং টেবল দুটার অর্থ আমরা জানি এবং দুটাই অর্থবোধক শব্দ, কিন্তু দেখো আমি এখানে আরও দুটো উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। TMA, TMA তিনটাই কিন্তু ইংলিশ লেটার, এবং এখানে TCA এই তিনটাই আবার ইংলিশ লেটার, কিন্তু এই TMA এবং TCA এই দুটাকে আমরা ওয়ার্ড বলতে পারছি না। কেন? কারণ TMA বা TCA বলতে কোনো অর্থবোধক ওয়ার্ড ইংলিশ আছে বলে আমাদের জানা নেই। যদিও বা TMA এবং TCAকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে লেখার চেষ্টা করি, ম্যাট, ম্যাট হতো মাদুর, খেট, ক্যাট হতো বিড়াল, ঠিক আছে? তাহলে দেখো এখানেও যে তিনটা লেটার ছিল এখানেও সে তিনটা লেটার রয়েছে, এখানেও সেম, কিন্তু এই জায়গাটাকে তোমার TMAকে আমরা ওয়ার্ড বলতে পারছি না, এজন্যই কারণ এটা কোনো অর্থবোধক শব্দ নয়। এখানেও TCA এটা অর্থবোধক শব্দ না হওয়ার কারণে আমরা এটাকেও ওয়ার্ড বলতে পারছি না। তাহলে আমরা এই জিনিসটা জানলাম যে যখন ইংলিশে তোমার এক বা একাধিক লেটার একত্রিত হবে এবং একত্রিত হয়ে তোমার কোনো অর্থ প্রকাশ করবে, আমি আবারও জোর দিয়ে বলছি সেটাকে অবশ্যই অর্থ প্রকাশ করতে হবে, অর্থবোধক না হলে সেটা কখনো ওয়ার্ড হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার সর্বশেষ টপিক সিলেবল। সিলেবল হলো তোমার এই শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। আমরা একটু আগে ওয়ার্ড সম্পর্কে জানতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম ইংলিশে এমন কোনো ওয়ার্ড নেই যেখানে তোমার ভাওয়েল সাউন্ডটা উপস্থিত নাই, অর্থাৎ ভাওয়েল সাউন্ড ছাড়া কোনো ইংলিশ ওয়ার্ড উচ্চারিত হতে পারে না। ঠিক তেমনি এই যে তোমার এই যে ভাওয়েল সাউন্ড দিয়ে ওয়ার্ড উচ্চারণ আমরা যেভাবে করে থাকি ঠিক সেভাবে ওই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে গেলে আমরা যতটা অংশে বিভক্ত করে অর্থাৎ একবার উচ্চারণ করতে পারি, প্রত্যেকটা বাক্যে আমরা এক একটা সিলেবল বলি, ঠিক আছে? আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো রিভার, বুক, টেবল, ঠিক আছে? প্রথম শব্দটা দেখো রিভার, এই শব্দটা উচ্চারণ করতে গেলে আমি এখানে রিভার, রিভার, এখানে রি একটা সাউন্ড, ভার একটা সাউন্ড, তাহলে এই শব্দটা উচ্চারণ করতে গেলে আমি একবারে উচ্চারণ করতে পারছি না, দুইবার করে রিভার দুইবার উচ্চারণ করছি, এখানে দুইটা সিলেবল উপস্থিত আছে। আবার এখানে তোমার বুক, বুকটা আমি একবারে উচ্চারণ করে ফেলতে পারছি, যার কারণে এখানে এটা এক সিলেবল বিশিষ্ট। আর এখানে টেবল, এই টেবল শব্দটাতেও আমরা টেবল, টেবল, এখানে তোমার এই শব্দটা উচ্চারণ করতে গেলে আমার দুবার উচ্চারণ করতে হচ্ছে, ফলে এখানে দুটা সিলেবল আছে এটা আমরা বলতে পারি। আর একটা ইংলিশ ওয়ার্ডের মধ্যে কয়টা সিলেবল থাকবে তার উপর ভিত্তি করে সিলেবলকে চার প্রকারে ভাগ করা হয়েছে। এগুলো হলো তোমার মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল, এবং এগুলোর সংজ্ঞাটাও খুব ক্লিয়ার এবং পরিষ্কার। তোমার মনোসিলেবলে একটা সিলেবল থাকবে, ডাইসিলেবলে দুটো থাকবে, ট্রাইসিলেবলে তিনটা থাকবে, পলিসিলেবলে চারটা বা তার চেয়ে বেশি, ঠিক আছে? আমি একটু আবার রিপিট করার চেষ্টা করছি। দেখো মনোসিলেবলে একটা সিলেবল থাকবে, ডাইসিলেবলে দুটো থাকবে, ট্রাইসিলেবলে তিনটা থাকবে এবং পলিসিলেবলে চারটা বা চারের চেয়ে বেশি সিলেবল থাকবে। তাহলে আমরা পরীক্ষায় যদি আসে তোমার এগুলোর সংজ্ঞা তোমরা লিখতে পারবে না। দেখো যদি তোমাকে বলে মনোসিলেবল কাকে বলে, তাহলে যে তোমার ওয়ার্ডে একটা সিলেবল আছে ওটাকে আমরা মনোসিলেবল বলি, আর যে সিলেবলে দুটো সিলেবল আছে তাকে ডাইসিলেবল বলি, আর যে ওয়ার্ডে তিনটা সিলেবল আছে তাদেরকে আমরা ট্রাইসিলেবল, এবং যে ওয়ার্ডে চারটা বা তার চেয়ে বেশি সিলেবল থাকবে সেটাকে আমরা পলিসিলেবল বলি। একটু আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো মনোসিলেবলে আমি তিনটা উদাহরণ এখানে দিয়েছি, ক্যাট, টি এবং বক্স। এই তিনটে শব্দ উচ্চারণ করতে গেলে
দেখো আমি কিন্তু একবারেই উচ্চারণ করে ফেলতে পারছি। আমি একটা জিনিস তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই, সিলেবল কখনো ভাওয়েল সাউন্ড ছাড়া উচ্চারিত হতে পারবে না, ঠিক আছে? ভাওয়েল সাউন্ড, এটা মনে রাখতে হবে। ভাওয়েল সাউন্ড ছাড়া কখনো তোমার সিলেবলগুলো উচ্চারিত হতে পারবে না। অর্থাৎ একটা ওয়ার্ডের মধ্যে 2টা 3টা 4টা বা 10টা যতটা সিলেবল থাকুক না কেন, প্রত্যেকটা সিলেবলের মধ্যে কমপক্ষে একটা করে ভাওয়েল সাউন্ড অবশ্যই লাগবে, ঠিক আছে? অর্থাৎ দেখো এখানে ক্যাট, এখানে একটা এ ভাওয়েল সাউন্ড আছে, টিতে টি, এখানে ই একটা ভাওয়েল সাউন্ড আছে। আর আবার ডাই সিলেবলে পেন্সিলে দেখো পেনসিল, পেনসিল, এখানে পেন একটা সিলেবল, সিল একটা সিলেবল। পেনের মধ্যে এ সাউন্ডটা আছে আর সিলের মধ্যে ই সাউন্ডটা আছে। তাহলে 2টা সিলেবল এবং এই 2টা সিলেবলের মধ্যে ভাওয়েল সাউন্ডটা উপস্থিত আছে। এখন আমরা আবার একটু উদাহরণে ফিরছি। দেখো ডাই সিলেবল আমি 3টা উদাহরণ দিয়েছি, পেন্সিল, ফার্মার এবং ফাদার। দেখো পেন্সিলের মধ্যে তো আমি একটু আগে বললাম এখানে 2টা সিলেবল পেনসিল, ফার্মারে ফার্মার, ফার্মার, এখানে এই ফার একটা সিলেবল, মার একটা সিলেবল। কয়টা সিলেবল হলো? 2টা সিলেবল। আর শেষেরটা ফাদার, ফাদার, ফাদারকে যদি আমরা উচ্চারণ করতে চাই আমাদেরকে দুইবার উচ্চারণ করতে হবে, ফাদার, ফাদার। তাহলে 2টা সিলেবল বিধায় এটাকে আমরা ডাই সিলেবল বলবো। এখন আসো ট্রাই সিলেবলে। ট্রাই সিলেবলে 3টা সিলেবল থাকবে। একটু উদাহরণ দিয়ে দেখি। দেখো আমব্রেলা, ক্যাপিটাল, বিউটিফুল। আমরা একটু ভেঙে ভেঙে উচ্চারণ করি। দেখো আমব্রেলা, আমব্রেলা। তাহলে এই 3টা সিলেবল নিয়ে এই ট্রাই সিলেবলটা এখানে গঠিত হলো। ক্যাপিটালের মধ্যে দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল। আর শেষেরটা বিউটিফুল, বিউটিফুল। এভাবে ইংলিশ ওয়ার্ডগুলোকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি উচ্চারণের সুবিধার্থে, এবং এই উচ্চারণের সুবিধার জন্যই আসলে এই সিলেবলের সৃষ্টি হয়েছে। এবং এই যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করি তাহলে সুবিধাটা হলো কি জানো, অনেক সময় আমরা ইংলিশে অনেক কিছু লং ওয়ার্ড আছে যেগুলো আমরা খুব সহজে উচ্চারণ করতে পারি না, বা দেখলে আমরা ইতস্তত বোধ করি, ভয় পাই, মনে হয় এই শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না। তখন আমরা যদি এই সিলেবলের সাহায্য নিয়ে ভেঙে ভেঙে ওই শব্দটাকে উচ্চারণ করার চেষ্টা করি তখন শব্দের উচ্চারণটা মোটামুটি তোমার শুদ্ধ হবে, ঠিক আছে? পুরোপুরি শুদ্ধ হবে এটা বলা যাবে না, কারণ ইংলিশ তো তোমার এই গ্রামারটা পুরাই রুলসের উপর নির্ভর করে চলে, এবং ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করতে গেলে নির্দিষ্ট রুলস মেনটেন করে উচ্চারণ করতে হয়। তবে আশা করছি তুমি সিলেবলটা যদি ভালোভাবে বুঝতে পারো এবং শব্দটাকে যদি তুমি ভেঙে ভেঙে তোমার উচ্চারণ করার চেষ্টা করো, অবশ্যই ইংলিশ প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো সর্বশেষ পলিসিলেবল। পলিসিলেবলে আমি বলেছিলাম আগে এখানে 4টা বা তার চেয়ে বেশি সিলেবল থাকবে। 4টার বেশি 5টা 6টা 7টা 10টাও হতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ কমপক্ষে 4টা সিলেবলওয়ালা শব্দগুলোকে আমরা পলিসিলেবল বলবো। একটু উদাহরণ দিয়ে দেখি। দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এখানে ইউ একটা সিলেবল, নি একটা সিলেবল, ভার একটা সিলেবল এবং সিটি একটা সিলেবল। তাহলে 4টা সিলেবল, এই 4টা সিলেবল নিয়ে পলিসিলেবল হলো। পরেরটা দেখো এক্সামিনেশন, 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 এক্সামিনেশন। এবং সর্বশেষটা রেপুটেশন। রেপুটেশন শব্দের অর্থ হয়তো অনেকেই জানো না, রেপুটেশন শব্দের অর্থ খ্যাতি বা সুনাম। এখানেও দেখো এই 2টার মতোই 4টা সিলেবল এখানে আছে, রেপুটেশন, রেপুটেশন। তাহলে এখানে 4টা সিলেবল রয়েছে। এভাবে আমি আবার একটু তোমাদেরকে রিভিউ করার চেষ্টা করছি। দেখো একটা সিলেবল হলে মনোসিলেবল, 2টা সিলেবল হলে ডাই সিলেবল, 3টা হলে ট্রাই সিলেবল, 4টা বা তার চেয়ে বেশি হলে পলিসিলেবল, ঠিক আছে? ইংলিশে অনেক লম্বা ওয়ার্ড আছে, তোমার এই 7টা 8টা 10টা 15টা সিলেবলও থাকতে পারে, তবে এগুলো আমাদের এই লেভেলে অত বেশি প্রযোজ্য হবে না, ঠিক আছে? আশা করি এই সিলেবলটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং ইংলিশ যখন তোমরা যেহেতু এখনও এলিমেন্টারি লেভেলে রয়েছো,
যে ইংলিশ শিখতে গেলে অবশ্যই ইংলিশ ওয়ার্ডের যথাযথ প্রনাউন্সিয়েশন এবং স্পেলিংটা জানা প্রয়োজন। আর তোমার এই প্রনাউন্সিয়েশনটাকে শুদ্ধ করার জন্য অবশ্যই আমাদেরকে সিলেবাস সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতক্ষণ পর্যন্ত গ্রামাটিক্যাল যে আইটেমগুলো নিয়ে ডিসকাস করলাম তোমাদের সামনে, আশা করি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ। এবং গার্ডিয়ানদেরকে অনুরোধ করবো আজকের এই ডিসকাশনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, অনাকাঙ্ক্ষিত কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা সাজেশন দিয়ে জানানোর চেষ্টা করবেন। আর তাদের জন্য অলরেডি আমরা কিছু বাড়ির কাজ শিডিউল সহ প্রকাশ করেছি। আগামী 18 তারিখ তাদেরকে প্রথম বাংলা বাড়ি কাজগুলো জমা দিতে হবে। এগুলো আমরা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছি এবং পার্শ্ববর্তী আমাদের যে লাইব্রেরিটা আছে ওখানেও পাওয়া যাবে। সবাই সেই বাড়ি কাজের এই বিষয়বস্তু শিডিউল সহ সংগ্রহ করে সুনির্দিষ্ট তারিখে জমা দেওয়ার চেষ্টা করবে এবং এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক, ঠিক আছে? এবং এই বাড়ি কাজ সংক্রান্ত যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমি অনুরোধ করব অফিস চলাকালীন সময় অফিসে এসে যোগাযোগ করার জন্য। আর শিক্ষার্থীদেরকে বলবো, আমরা প্রত্যেক সপ্তাহে যে ক্লাসগুলো তোমাদের জন্য আপলোড দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই বাসায় বসে ভালোভাবে প্র্যাকটিস এবং স্টাডি করার চেষ্টা করবে। যেহেতু একাডেমিক ক্লাসের সুযোগটা কমে গেছে, অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের অভাবটা আমরা মিনিমাইজ করার চেষ্টা করছি এবং এক্ষেত্রে তোমরা কতটুকু লাভবান হচ্ছ সেটা অবশ্যই আমাদের চেষ্টা এবং তোমাদের আন্তরিকতার উপর নির্ভর করবে। তোমরা বাসায় ভালোভাবে পড়ালেখা করে সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আজকে যে ক্লাসটা আমি নিয়েছি ইংলিশ গ্রামারের উপর, ওখানে 2টা টপিক বাকি ছিল। ওই দুটা টপিক আমি পরে কোনো একটা ক্লাসে ডিসকাস করার চেষ্টা করব এবং অন্যান্য যে টপিকগুলো আছে আমি বলবো সেগুলো তোমরা বাসায় সিলেবাস ভিত্তিক এগুলো একটা একটা করে তোমরা শেষ করার চেষ্টা করো এবং এই স্কুল বন্ধ চলাকালীন যদি তোমরা সময়টা ভালোভাবে কাজে লাগাতে চেষ্টা করো, আমি মনে করি তোমাদের বেসিকটা অনেক স্ট্রং হবে, মজবুত হবে, ঠিক আছে? এবং তোমরা স্কুলের যে কোনো ইনস্ট্রাকশন অবশ্যই যথাযথভাবে মেনে আমাদের ক্লাসগুলো সবসময় দেখার চেষ্টা করবে। এই আশা ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।